নমস্কার এবং অমিতাভতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি সঞ্চালক অমিতাভ নিয়ে এলাম গল্প হলেও সত্যির আরও একটি পর্ব, যে পর্বের সঙ্গে জড়িয়ে আছে বাংলার সিনেমা এবং বাংলার সিনেমার যে থ্রি মাস্কেটিয়ার্স তাদের অন্যতম কেন্দ্রীয় চরিত্র। আজকের যাকে নিয়ে মূলত বিষয়, সেই মানুষটি বহুল চর্চিত হয়তো চলচ্চিত্র মাধ্যমে, কিন্তু তার বাইরে বেরিয়ে গতানুগতিক জীবনযাত্রায় তার অবস্থান খুবই ক্ষীণ। এবং আজকের দিনে যে সমস্ত চলচ্চিত্র নির্মাণ হচ্ছে বা সিনেমা তৈরি হচ্ছে, সেখানেও তার ছায়া বা প্রতিবিম্ব প্রায় দেখতে পাওয়া যায় না বলেই চলে। কারণ এখন মূলত যা কিছু সিনেমা তৈরি হচ্ছে, কয়েকজনকে বাদ দিলে বাকি সিনেমার ঠিকঠাক অর্থে আন্তর্জাতিক খ্যাতি, সেখানে লক্ষ্যমাত্রা তৈরি করার তাদের দায়ভার বা দায়বদ্ধতা কতটা, সেটা একটা প্রশ্নচিহ্নের সামনে চলে এসছে। এটা বলার অপেক্ষা রাখে না। যদিও আমি সিনেমা সমালোচক নই, আমি একজন দর্শক, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটাই প্রকাশ করলাম। আমি সঠিক নই এটা প্রমাণিত হলেই সব থেকে বেশি আনন্দ পাবো বা খুশি হব। তাঁর সৃষ্টি ছুঁয়েছিল আন্তর্জাতিক উৎকর্ষের মাপকাঠি। দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে তিনি হাজির করেছিলেন তার ছবিতে, রূপালী পর্দায়। সে ভিয়েতনাম হোক বা ল্যাটিন আমেরিকার যুদ্ধ কিংবা দেশভাগের ক্ষত, কোনো কিছুই বাদ থাকেনি তার সিনেমাতে। হ্যাঁ, 1923 সালের 14ই মে ফরিদপুর, তৎকালীন বাংলাদেশের ফরিদপুর, সেখানে তার জন্ম, সেখানে বেড়ে ওঠা, পড়াশুনো। হাই স্কুলের পড়াশুনো শেষ করার পর কলকাতায় আসা কলেজে ভর্তি হওয়ার জন্য, আর সেখানেই পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনো করা এবং স্নাতক হওয়া স্কটিশ চার্চ থেকে। সেই সময় তিনি জড়িয়ে পড়েছিলেন বামপন্থী মতবাদ বা বামপন্থী ভাবধারায়, এবং কমিউনিস্টদের যে সাংস্কৃতিক শাখা, সেখানে তিনি ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যান, কিন্তু সক্রিয় সদস্য পদ তিনি কখনোই গ্রহণ করেননি। পদার্থবিদ্যার স্নাতক, সাহিত্য এবং সিনেমা বা ছবি তৈরি তাকে অসম্ভব আকর্ষণ করত এবং লিখতেও খুব ভালোবাসতেন। এবং পরবর্তীকালে আইপিটিএ, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, তার তিনি সঙ্গে যুক্ত হন 1943 সালে, গ্রাজুয়েশন শেষ করার পর, স্নাতক হওয়ার পর। এরপর জীবনের ব্যস্ততা, বেঁচে থাকা, টানাপোড়েন সবই এসছে তার। সেই সময় কখনো সাংবাদিকতা করেছেন, কখনো সিনেমায় শব্দ কুশলীর কাজ, সেই দায়িত্ব সামলেছেন, কখনো আবার ওষুধ বিক্রি করেছেন, মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এরকম নানান ধরনের কর্ম জীবনের সঙ্গে জড়িয়ে থাকলেও মূলত তাকে সবসময় যেন আকর্ষণ করত সিনেমা বা ছবি। সেই সময় তাদের কয়েকজন বন্ধু বান্ধবরা মিলে একটা অন্য কিছু গড়ার স্বপ্ন দেখছিলেন। তারা কয়েকজন বন্ধু মিলে একটা নতুন বিপ্লবের সূচনাও ঘটাতে চাইছিলেন বলে ধরা হয়। তাদের যে বন্ধু বান্ধবরা ছিলেন, তার মধ্যে সলিল চৌধুরী ছিলেন, তাপস সেন ছিলেন, বংশীচন্দ্র গুপ্ত ছিলেন, ঋষিকেশ মুখোপাধ্যায় ছিলেন, নৃপেন গঙ্গোপাধ্যায় ছিলেন। এবং তারা মিলে একটা নতুন করে কিছু ঘটানোর চেষ্টা করছিলেন, যেটাকে বলা যেতে পারে বিপ্লব।
সেই বিপ্লবে ঘটানোর টানেই তারা সেটাকে নিজেদের সৃষ্টিকে আর উৎকর্ষকে পৌঁছে দিতে চাইছিলেন চলচ্চিত্রের মাধ্যমে। এবং সেই থেকেই বলতে গেলে মূলত সিনেমা তৈরির বা ছবি তৈরির ভাবনা মাথায় আসে। কিন্তু এই ছবি বানাতে একটা খরচ আছে, এই খরচ কোথা থেকে যোগান আসবে? যাই হোক, অনেক চিন্তা ভাবনা করে কাঠখড় পুড়িয়ে এবং সেই প্রযোজক জোগাড় করে, সেটা একটা অন্য গল্প, সে প্রসঙ্গে পরে কোনো একদিন আলোচনায় আসব। উত্তম কুমারকে নিয়ে তৈরি করলেন প্রথম সিনেমা। একদিকে উত্তম কুমার আর একদিকে সাবিত্রী চট্টোপাধ্যায়, সঙ্গীতে এবং সুর সৃষ্টিতে বন্ধুবর সলিল চৌধুরী। হ্যাঁ, 1955 মাথায় রাখবেন, পরে বলছি কেন। 1955-তে তৈরি হলো উত্তম সাবিত্রী জুটিকে সঙ্গী করে তার প্রথম ছায়াছবি, সম্ভবত রাতভর। এই ছবিটার কথা হয়তো অনেকে জানেন না, কারণ এই বছরই মুক্তি পেয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল পথের পাঁচালী এই সময়কালে। তাই রাতভর উত্তম কুমার অভিনীত ছবি হলো মুখ থুবড়ে পড়েছিল ব্যবসায়িক দিক থেকে, ফ্লপ। এই ফ্লপ সিনেমা দিয়েই তিনি শুরু করলেন তার চলচ্চিত্রের পথযাত্রা। এবার পরবর্তী ছবিও বানাতে চাইছেন, গল্পও তৈরি, এবং তিনি ভাবছেন এই ছবিটা একটু অন্যরকম হবে, অবশ্যই অন্যরকম বানানোর ইচ্ছে তার তাগিদ মধ্যে। কিন্তু টাকা কোথা থেকে আসবে? বহুবার যে মানুষটি নানানভাবে নানান জগতের মানুষদেরকে সহযোগিতা করেছেন, সেই একম অদ্বিতীয়ম হেমন্ত মুখোপাধ্যায় এগিয়ে এলেন ছবি প্রযোজনা করতে। হেমন্ত মুখোপাধ্যায় তার প্রযোজক, তৈরি হলো এক নতুন ইতিহাসের ছবি, নীল আকাশের নিচে। কালী বন্দ্যোপাধ্যায় বোধহয় তার জীবনের শ্রেষ্ঠ অভিনয়টি করে ফেললেন এখানে। এই ছবির সম্পদ নীল আকাশের নিচের কালী বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি, কোন পরিচালকের কথা বলছি। তিনি আর কেউ নন, সাধারণ জীবনযাত্রায় প্রায় ভুলে যাওয়া সেই মানুষটির নাম মৃণাল সেন। মৃণাল সেনের নীল আকাশের নিচে তৈরি করলো বাংলার তথা চলচ্চিত্র জগতে তথা বিশ্বের বুকে রূপালী পর্দার এক নতুন ইতিহাস। সেই ইতিহাসকে সঙ্গী করেই আরো বেশি উজ্জীবিত হয়ে উঠলেন মৃণাল সেন। পরবর্তী ছবি মাধবী মুখোপাধ্যায় এবং জ্ঞানেশ মুখোপাধ্যায়কে নিয়ে তার ছবি, তার নাম 22শে শ্রাবণ। আরো একটা মাইলস্টোন তৈরি হলো এবং আরো একটা ইতিহাসও তৈরি হলো। এই ছবিটা তকমা পেল ক্লাসিক ছবির। ভারতবর্ষের বুকে ক্লাসিক সিনেমার যে আলাদা করে সরণি, তাতে পথ চলা শুরু করলেন মৃণাল সেন এই 22শে শ্রাবণ চলচ্চিত্র দিয়ে। তার এই ছবি প্রযোজনার ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে যেমন হেমন্ত মুখোপাধ্যায় তিনি সহযোগিতা করেছেন, সেরকম আরেকজন মানুষের কথাও জানা যায়, শোনা যায়, তিনি সাবিত্রী চট্টোপাধ্যায়। তিনিও মৃণাল বাবুকে ছবি তৈরির ক্ষেত্রে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। সাবিত্রী চট্টোপাধ্যায়কে সেই অর্থে আমরা খুব আলোচিত হতে দেখিনি মৃণাল সেনের চলচ্চিত্রে। যতদূর মনে পড়ছে, দুটো সিনেমাতে তিনি ছবিতে অংশগ্রহণ করেছিলেন, একটি অবশেষে এবং আরেকটি ছবি হচ্ছে প্রতিনিধি। এরপর গণনাট্য সঙ্গে সঙ্গে যুক্ত এবং মঞ্চের অভিনেত্রী অনুপ কুমারের মামাতো বোন গীতা, তাকে বিয়ে করলেন কাজকর্ম না থাকা অবস্থাতেই, প্রায় বেকার অবস্থাতেই প্রায়, মৃণাল সেন। মৃণাল সেন আর গীতা সেনের ছোট্ট ভাড়া বাড়ির নতুন সংসার তৈরি হলো
কিন্তু সেই সংসারে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠলেন অনুপ কুমার। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, অনুপ কুমারের যদিও তখন তিনি পাইকপাড়ার বাড়িতে থাকতেন, কিন্তু মূলত বেশিরভাগ সময়টাই কাটত মৃণাল সেন, গীতা সেনদের বাড়িতে। এবং রীতিমতোভাবে একজন পরোপকারী মানুষ হিসেবে অনুপ কুমারের অনেক কর্মকাণ্ড, সেটা অনুপ কুমারকে নিয়ে একটা যেদিন করব পর্ব সেদিন জানাবো যে কি অসম্ভব সংবেদনশীল মানুষ ছিলেন, কি ভাবে তিনি সহকর্মীদের পাশে দাঁড়াতেন, একেবারে নীরবতার মধ্যে দিয়ে কত মানুষের বিপদ থেকে উদ্ধার করেছেন। তো এক্ষেত্রেও সেই মুশকিল আসান হয়ে উঠলেন মৃণাল সেনের পরিবারে অনুপ কুমার। এবং এমনও হয়েছে গীতা সেন হয়তো ভাত রান্না করবেন, জল গরম হয়ে গেছে, করে তাকে অপেক্ষা করতে হয়েছে যে হয় মৃণাল সেন না হলে অনুপ কুমার বাজার থেকে চাল আনলে তবে ভাত হবে। হ্যাঁ, এরকম লড়াইয়ের জীবনও তাদের কাটাতে হয়েছে। সেসব অতীত এবং এগুলো না জানা কথাই অধিকাংশ, কিন্তু তারা যে ভীষণ লড়াই করেছেন দারিদ্রতার সঙ্গেও, এটা অস্বীকার করা যায় না। কারণ ইতিহাস তারাই তৈরি করেন বোধহয় যাদেরকে ইতিহাস জানে যে পৃথিবী অবহেলা করে। ইতিহাস তো এমনি এমনি তৈরি হয় না। যারা পৃথিবীতে অবহেলিত বা উপহাসের পাত্র হয়েছেন তারাই মূলত ইতিহাসে জায়গা করে নিতে পেরেছেন। যাই হোক, তিনি তার স্ত্রী গীতা সেন, পরবর্তীকালে গীতা সেন, তাকে চলচ্চিত্রে নিয়ে আসেন পরে। এবং পরে দেখা যায় গীতাকে, এবং সেখানে গীতা সেনকে দিয়ে তিনি কলকাতা 71, একদিন প্রতিদিন, মহাপৃথিবী, আবার খণ্ডহর বলে সিনেমাতে গীতা সেনকে তিনি এনেছেন। মায়ের ভূমিকায় ভীষণ প্রশংসনীয় অভিনেত্রী হিসেবে তিনি কাজ করেছেন এবং প্রশংসিত হয়েছেন। এই খণ্ডহর ছবিটা নিয়ে আরেকটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালে খণ্ডহর গেছে মানে প্রাইজ উইনিং ক্যাটাগরিতে, আর সত্যজিৎ রায়ের ঘরে বাইরেও গেছে এই কান ফিল্ম ফেস্টিভ্যালে। সালটা 80-র দশকই হবে বোধহয়, হ্যাঁ ওইরকম 80-র দশকের মাঝামাঝি বোধহয় সম্ভবত। তো সেখানে কান ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে মৃণাল সেনকে নাকি বলা হয়েছিল, শোনা যায়, সব তো কোনো না কোথাও থেকে জেনে বলছি, তো শোনা যায় নাকি তাকে বলা হয়েছিল যে তার খণ্ডহর এই সিনেমাটা ওখান থেকে তুলে নিতে, উইনিং ক্যাটাগরি, প্রাইজ উইনিং ক্যাটাগরি থেকে তুলে নিতে। কারণ সত্যজিৎ রায় তখন ভয়ঙ্কর অসুস্থ, তার ঘরে বাইরে ছবিটা গেছে, তাই তাকে নিরাশ করতে চাননি কান ফিল্ম ফেস্টিভ্যাল কমিটি, শোনা যায়। এবং এই নিয়েই নাকি যে সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের মধ্যে একটু সম্পর্কের অবনতি বা ভুল বোঝাবুঝি হয়েছিল। যাই হোক, গীতা সেনকে দিয়ে তো এই সমস্ত চলচ্চিত্র তিনি বানালেন, এবং প্রত্যেকটা চলচ্চিত্র তার বিন্যাসে, নান্দনিকতায় এবং তার উৎকর্ষ একেবারে আলাদা মাত্রার আমাদের এক সভ্যতা, এক জীবনশৈলীর কথা, দর্শনের কথা উপহার দিয়েছে। এই মানুষটিকে নিয়ে খুব কম আলোচনা হয়, কারণ তিনি যে সিনেমা বানিয়েছেন তার মধ্যে ওই যে বললাম যে সেখানে বিশ্বকে ছুঁয়ে গেছেন, তিনি প্রতিচ্ছবি এঁকেছেন সারা বিশ্বের বিভিন্ন ঘটনাকে সম্মিলিত করে। তার ছবির বড় প্রাপ্তি হচ্ছে যে ছবির মধ্যে স্থির চিত্র বা স্টিল ফটোগ্রাফিকে তিনি যেভাবে স্থাপন করেছেন সেটা একটা বড় বিষয়। যদিও প্রথমেই বলেছি আমি চলচ্চিত্র সমালোচক নই, একজন সাধারণ, অতি সাধারণ একজন সঞ্চালক, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা আপনাদের বললাম। এরপর মৃণাল সেন তিনি সত্যজিৎ রায়ের প্রসঙ্গে যেহেতু বললাম যে তাদের সম্পর্কের অবনতির কথা, সম্পর্কটা শুরু হয়েছিল ওই বংশী চন্দ্রগুপ্ত বন্ধুর মাধ্যমে। তখন মৃণাল সেনের একটি বই, তিনি বইটার নাম চার্লি চ্যাপলিন,
সেই বইটার যে প্রচ্ছদ, সেই প্রচ্ছদকে কেন্দ্র করে বংশীচন্দ্র গুপ্ত আলাপ করিয়েছিলেন সত্যজিৎ রায়ের সঙ্গে। সত্যজিৎ রায় তখন বিজ্ঞাপন কোম্পানিতে চাকরি করেন, বিজ্ঞাপন সংস্থায়, এবং সেই প্রচ্ছদটি এঁকে দিয়েছিলেন সত্যজিৎ রায়, এবং তার জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি। দিতে চেয়েছিলেন মৃণাল সেন, কিন্তু কথা প্রসঙ্গে এড়িয়ে গিয়ে বলেছিলেন চা খান, সিগারেট খান। যাই হোক, এরপরে একটা সখ্যতা গড়ে ওঠে ঋত্বিক, মৃণাল, সত্যজিতের এই একটা অটুট বন্ধন চলচ্চিত্র এবং চলচ্চিত্রের বাইরেও তৈরি হয়। এবং সেই প্রসঙ্গে বলে রাখি যে এই সত্যজিৎ রায়ের সঙ্গে সম্পর্কটা ঠিক এমন একটা জায়গায় পৌঁছেছিল যে বন্ধুত্ব বা সম্পর্ক, সেটা হচ্ছে একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। সালটা 1968, ভুবন সোম তখনও তৈরি হয়নি, ভুবন সোম তখন বা তৈরি পথে রয়েছে হয়তো। গুজরাটে একটি সিনেমার শুটিং করতে গিয়েছিলেন মৃণাল সেন, তারই সিনেমার শুটিংয়ের একটি অংশ। গুজরাটে গিয়ে তিনি যেটা দেখতে পেলেন যে তার একজন অভিনেতার জন্য একটা নির্দিষ্ট যে গোঁপ দরকার, সেই গোঁপ তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না, এবং তন্ন তন্ন করে খুঁজছেন, সেদিকে শুটিংয়ে প্রয়োজন। তখন তিনি তার সহকারীকে বিষয়টি জানালেন, এবং সহকারী তাকে কয়েকদিনের মধ্যে জানালেন যে তার গোঁপ পাওয়া গেছে, এবং সেই গোঁপ পাঠিয়েছিলেন সত্যজিৎ রায়। অবশ্যই এই গোঁপের ঋণ তিনি শোধ করেছিলেন অন্যভাবে। সেটা হচ্ছে 1983-তে কান ফিল্ম ফেস্টিভ্যালে সত্যজিৎ রায়কে দেওয়া হয়েছিল লাইফ টাইম অ্যাচিভমেন্টের পুরস্কার। এবার তিনি যখন সেখানে পৌঁছালেন না, তিনি যখন যাবেন তখন শুনলেন সেখানকার ড্রেস কোড হচ্ছে স্যুট পরে পুরস্কার নিতে হবে। তিনি গোঁ ধরলেন, না, আমি বাঙালি, আমি ধুতি পাঞ্জাবিতেই পুরস্কার নেব। এবার উপায়, বিজয়া রায় মৃণাল সেনকে ফোন করলেন যে সত্যজিৎ রায় ধুতি পাঞ্জাবি পরে পুরস্কার নিতে চান, তাই তার জন্য যেন তিনি একটি ধুতি পাঞ্জাবি আর শাল নিয়ে যান সত্যজিৎ রায়ের কাছে। গোঁফের ঋণ এভাবেই ধুতি পাঞ্জাবি শাল দিয়ে শোধ করেছিলেন মৃণাল সেন। তো এই প্রসঙ্গ পরে আরো অনেক ঘটনা এসছে। এরপর আপনাদের একটু আগে বলছিলাম ভুবন সোমের কথা। উৎপল দত্তের অভিনয়, জীবনের বোধহয় শ্রেষ্ঠ অভিনয়টা করেছিলেন উৎপল দত্ত এই ভুবন সোমে, অসাধারণ। আর মৃণাল সেনের এই নতুন নতুন করে তিনি যে স্টার মেকার, তারকা তৈরি করতেন, এই নাট্য জগতের এই শাসন করা উৎপল দত্তের উল্টো দিকে তিনি দাঁড় করিয়ে দিয়েছিলেন নবাগতা সুহাসানী মুলেকে, একেবারে নতুন অভিনেত্রী, সবে নবাগতা। উৎপল দত্তের মতো ওরকম একজন বিরাট মাপের, কি বলবো, এরকম একটা ব্যক্তিত্ব, এরকম একটা অভিনেতা, তার উল্টো দিকে নবাগতা সুহাসানী মুলে তাকে দাঁড় করিয়েছিলেন, এবং উতরে গিয়েছিল তার পরীক্ষা নিরীক্ষা, নিরাশ করেননি সুহাসানী মুলে। এরকম অনেক তারকা তৈরি করেছেন। ভুবন সোম প্রসঙ্গে আরেকটা ঘটনা, এটা অনেকে জানেন, আবার বহু মানুষ জানেন না। তখন স্ট্রাগলিং অ্যাক্টর হিসাবে বোম্বেতে চলচ্চিত্রে এসছেন অমিতাভ বচ্চন, প্রত্যাখ্যাত হয়ে যাচ্ছেন নানান জায়গায়। সেই সময় সম্ভবত সাত হিন্দুস্তানি শুটিং চলছে, সম্ভবত। তো মৃণাল সেন সাত হিন্দুস্তানির যিনি পরিচালক ছিলেন, মৃণাল সেন বোধহয় কোনো কারণে তার সঙ্গে ফোন করে কথা বলেছিলেন। সম্ভবত সেই পরিচালকের দরকার ছিল উৎপল দত্তকে, আর উৎপল দত্ত তখন ভুবন সোমের জন্য সময় দিচ্ছেন শুটিংয়ে মৃণাল সেনের। আর মৃণাল সেনের প্রয়োজন ছিল একজন ধারাভাষ্যকার বা ডাবিং আর্টিস্ট, ভয়েস ওভার, যিনি ব্যাকগ্রাউন্ড স্কোরটা তৈরি করবেন, ধারাভাষ্যটা দেবেন। তো সেই রকম একটা কণ্ঠ তিনি চাইছিলেন। তখন আদান প্রদান হলো যে ঠিক আছে, উৎপল দত্তকে আমি তোমাকে দেব শুটিংয়ের প্রয়োজনে, আমার এখান থেকে কোনোভাবে ম্যানেজ করে তুমি আমাকে একজন ভয়েস ডাবিং আর্টিস্ট দাও। অমিতাভ বচ্চন
তার জীবনের প্রথম রোজগার সিনেমা চলচ্চিত্র ছবি থেকে প্রথম রোজগার করেছিলেন, সেটি ছিল 300 টাকা, 300 টাকার একটি চেক, যে টাকাটি তিনি উপার্জন করেছিলেন ভুবন সোমের ধারাভাষ্য বা ডাবিং করে। জীবনের প্রথম চলচ্চিত্রের রোজগার এসেছিল অমিতাভ বচ্চনের বাংলার এই পরিচালক বা বাংলার এই মানুষটির কাছ থেকে। ভুবন সোম সিনেমার সঙ্গে তাই অনেক ইতিহাস জড়িয়ে আছে, বিখ্যাত সিনেমা তো অবশ্যই। এই মৃণাল সেন, একটু আগে বলছিলাম স্টার মেকার, সত্যিকারের স্টার মেকার, কারণ তার চলচ্চিত্রে আমরা প্রথম মৃগয়াতে পাই মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্করকে, যারা পরবর্তীকালে অসাধারণ অভিনয় প্রতিভা দিয়ে নিজেদের জায়গা আরো বেশি করে রোমাঞ্চিত করেছেন চলচ্চিত্রের জগতে। এই মৃণাল সেন নিয়ে এসেছিলেন সিনেমাতে, আমাদের সঙ্গে পরিচিতি ঘটিয়েছিলেন অনুসুয়া মজুমদারকে মহাপৃথিবী তার ছবিতে। কৌশিক সেন বিখ্যাত অভিনেতা এবং নাট্যমঞ্চের অন্যতম একজন বরণীয় মানুষ, তার হাতে খড়ি চলচ্চিত্রে বা সিনেমার জগতের হাতে খড়ি ছোটবেলায়। মৃণাল সেনের একদিন প্রতিদিন এই সিনেমাতে মমতা শঙ্করের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক সেন। কত তারকার জন্ম হয়েছে মৃণাল সেনের হাত ধরে। কিংবা ধরুন শ্রীলা মজুমদার, পরশুরাম চলচ্চিত্রে তাকে তিনি উপস্থাপন করেছিলেন। এছাড়াও রয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী, অভিনেতা, চিত্র পরিচালক অঞ্জন দত্ত, শ্রদ্ধেয় অঞ্জন দত্ত। তাকে চালচিত্রে আমাদের সামনে উপস্থাপক মৃণাল সেন। হ্যাঁ, সেই চলচ্চিত্রে আমরা চিনেছিলাম অঞ্জন দত্তের মতো একজন অভিনেতাকে। এবং বিখ্যাত অভিনেতা, সর্বজন বিদিত শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত মল্লিক, তার প্রথম ছবি ইন্টারভিউ, তাকেও চলচ্চিত্র জগতে নতুন করে আমাদের সামনে তুলে ধরেছিলেন মৃণাল সেন। 2018 সালের 30শে ডিসেম্বর অমৃতলোকের পথে যাত্রা করেন মৃণাল সেন। অনেকগুলো বছর হয়ে গেল, দেখতে দেখতে প্রায় 7টা বছর। 7 সমুদ্র 13 নদীর পাড়ে আজও তার ছবি রোমাঞ্চ তৈরি করে, কিন্তু মানুষটাকে সাধারণ জীবনযাত্রায় আলোচিত হতে খুব কম দেখি। তাই মনে হলো আজকের গল্প হলেও সত্যি সেখানে একটুখানি হলেও ছুঁয়ে যাই, কারণ এই অল্প পরিসর সময়ে এরকম সব বড় বড় মানুষদের জীবনের সব দিক সব কিছু আলোকিত করার মতো অবকাশ থাকে না। তাই ছোট্ট ছোট্ট করে কিছু জায়গা একটু ছুঁয়ে গেলাম মৃণাল সেনের, যিনি সুস্পষ্টভাবে রাজনৈতিক চেতনা এবং নান্দনিক দক্ষতার এক সেতু বন্ধন করিয়েছিলেন তার চলচ্চিত্রের মধ্যে দিয়ে। যেখানেই থাকুন ভালো থাকুন। এবং অমিতাভ এবং আমি সঞ্চালক অমিতাভর পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার এই অন্যতম যিনি জাদুকর, সেই নির্মাণকারী শ্রদ্ধেয় মৃণাল সেনকে। আজকের গল্প হলেও সত্যি একটু আলাদা, কিন্তু এই বরণীয় মানুষটির কথা বললাম। বাংলার সংস্কৃতি আর বাংলার সংস্কৃতির প্রতিমার অন্যতম নির্ভীক আন্তরিক আরো একজন কারিগর মৃণাল সেন। আজকের এবং অমিতাভ তাহলে এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সতর্ক থাকবেন এবং অবশ্যই সংস্কৃতির সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতো শুভরাত্রি।